আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য শিশির কুমার মজুমদারের লেখা গল্প ফ্রান্সিসের অভিশাপ। আজকের গল্পটি আমরা নিয়েছি লীলা মজুমদার সম্পাদিত ভয়ঙ্কর ভূতের গল্প এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে ফ্রান্সিসের অভিশাপ। বসুস কিউরিও শপের মালিক পরেশবাবু প্রমাণ সাইজের আয়নাটার সামনে দাঁড়িয়ে একটু অবাক হলেন। মান্ধাতার আমলের জিনিস এটা। একটা স্ট্যান্ডের ওপর এমনভাবে দাঁড় করানো আছে যে ইচ্ছে করলেই আয়নাটাকে সামনে পেছনে হেলানো যায়, এপাশে ওপাশে বাঁকানো যায়। এটা যে কোনো সাহেব শুভর বাড়ির জিনিস তাতে সন্দেহ নেই। পুরো পোশাক পরে বের হওয়ার আগে সাহেবরা নিজেদের সাজ পোশাক এতে ভালো করে দেখে নিত। অকশন মার্টের কেরানি রামরতন বাবুকে আড়ালে ডেকে পরেশবাবু জিজ্ঞেস করলেন, এই যে ওই আয়নাটার মিনিমাম দাম কত রেখেছ? কতই ছাড়বে বলো তো? রামরতন বাবু একটু থমকে গেলেন, বললেন, বোসবাবু, ও আয়নাটা আপনি কিনবেন না, আপনাকে সাবধান করে দেওয়া কর্তব্য। ওটা জন সিবাস্টিনের বাড়ির আয়না। অবাক পরমেশবাবু বললেন, তাতে কি? সাহেব বাড়ির কত পুরনো জিনিসই তো আমি কিনেছি, কিনবও আরও কত। জন সিবাস্টিনের জিনিস হলে তো আরও ভালো। ও তাহলে আসল বেলজিয়াম গ্লাসের আয়না, 100-150 বছরের পুরনো হবে। তা হয়তো হবে, বললেন রামরতনবাবু। সঠিক হিসাব বলতে পারবো না, তবে যা শুনেছি ওই জন সিবাস্টিন লোকটা তেমন ভালো লোক ছিল না। সামান্য টাকার জন্য ও বহু লোকের সর্বনাশ করেছিল, পয়সাও কামিয়েছিল অনেক, কিন্তু সেই পাপের পয়সা সে নাকি বেশি দিন ভোগ করতে পারেনি। এ কথা শুনে পরমেশবাবু হাসলেন, বললেন, তাতে কি? লোকটা খারাপ ছিল, পাপ কাজ করত, কিন্তু তা বলে তার আয়নায় তার পাপের ছায়া পড়েনি যে থেকে থেকে তা ফুটে উঠবে। ও আয়না আমি কিনব, অমন একটা গল্পের নায়কের আয়না, দাও বুঝে বেচতে পারলে অনেক লাভ রাখতে পারবো। নিলামে ওটা নিয়ে তেমন হাঁকাহাঁকি হলো না, নিয়ে নিলেন পরমেশবাবু। চেক লিখে দিয়ে রামরতন বাবুকে বললেন, এই যে ওটা এখন আমারই। রামু ঠেলাওয়ালাকে দিয়ে কালি ওটা আমার বাড়িতে পাঠিয়ে দিও। ও ভালো কথা, তুমি যেন তখন কী সব আরও বলতে গিয়েও বললে না মনে হলো। এখন বলো তো, কী রহস্য ঘিরে আছে ওই আয়নাটাকে? রামরতনবাবু বেশ ভয়ের সঙ্গেই বললেন, কাজটা আপনি ভালো করলেন না। শুনেছি ওই আয়নাটা ভয়ের। কেন তা অবশ্য আমি জানি না। যে বাড়ি থেকে ওটা আনা হয়েছিল সে বাড়ির এক বুড়ি বলেছিল ওটা নাকি গত 150 বছর ঘরের এক কোণে ছেঁড়া ময়লা কাপড় দিয়ে ঢাকা ছিল। কেউ ওতে মুখ দেখেনি, কারণ বাড়ির সবাই জানে ওটার ভেতর কি এক ভয়ঙ্কর জাদু আছে যা কোনো মানুষের ভালো করে না। পরমেশবাবু বেজায় খুশি হয়ে বললেন, এই যে এই গুজবের কথাটা তুমি ভালো করে ইংরেজিতে লিখে টাইপ করে দাও তো আমাকে, যা খরচ লাগে আমি দেব। জানো তো, যা কিছু আমি কিনি তা আবার বিক্রি করব বলেই কিনি। আমার কিউরিও শপে দেশ বিদেশের বহু খদ্দের আসে। অমন একটা আয়নার সঙ্গে জন সিবাস্টিনের নাম আর এমন একটা গল্প জুড়ে দিতে পারলে ও আয়না আমি 5 গুণ লাভে বিক্রি করতে পারবো। ভালো কথা, ওই জন সিবাস্টিন লোকটাই বা কে ছিল? থাকতো কোথায় সে? মাথা চুলকে রামরতনবাবু বললেন, সে এক কুখ্যাত জলদস্যু ছিল। গঙ্গায় তার দৌড়াতে একসময় নাকি নৌকা চলাচল বন্ধ হবার উপক্রম হয়েছিল। এ অবশ্য আমার শোনা কথা। আয়নাটা পরমেশবাবু প্রথমে তার বাছাই ঘরেই রাখলেন। রামরতনবাবু কথা রেখেছেন। আয়নার সঙ্গে আয়নার ইতিহাসও কোম্পানির কাগজে টাইপ করে পাঠিয়ে দিয়েছেন। এখন কলকবজাগুলো তেল দিয়ে নরম করতে হবে।
কাঠের ফ্রেমে পালিশ ধরাতে হবে। তারপর কাঁচ সাফ করে ওটাকে বিক্রির ঘরের মাঝখানে বসিয়ে দেবেন উনি। 5 গুণ নয়, হয়তো 20 গুণ দামও পেতে পারেন যদি তেমন কোনো খদ্দের এসে পড়ে। বুধনকে ডেকে বললেন, ওরে বুধন, সাবান জল গুলে আগে কাজটা ভালো করে সাফ করে ফেল, তারপর আলী মিস্ত্রিকে খবর দে আজ রাতের মধ্যেই ওটাকে যেন বার্নিশ করে দিয়ে যায়। কাল ছুটির দিন আছে, শোরুমের ভালো জায়গায় রাখলে কালই বিক্রি হয়ে যাবে। সারাদিন নিলামের ধকল গেছে, তাই ক্লান্ত ছিলেন পরমেশবাবু। ওই একটা আয়নাই তো নয়, আর যেসব মূর্তি পুরনো ঘড়ি কিনেছিলেন সেগুলো জায়গা মতো সাজাতে লাগলেন। জিনিসগুলো ঠিক জায়গা মতো রাখার ওপরেও বিক্রি অনেকটা নির্ভর করে। মনে মনে তাই আয়নাটাকে যে কোথায় রাখবেন সে কথাই ভাবছিলেন উনি। হঠাৎ ও ঘর থেকে বুধনের চিৎকার ভেসে এলো, চোর চোর! যেমন আচমকা সে চিৎকার, তেমনি হঠাৎ তা আবার থেমে গেল, সে মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তারপর বিকট একটা চিৎকারের সঙ্গে কিছু একটা পড়ার শব্দ। চোর চোর শব্দে অবাকই হয়েছিলেন পরমেশবাবু। চারদিক বন্ধ বাড়ির মধ্যে চোর ঢুকবে কি করে? কিন্তু যেভাবে শেষ হলো ব্যাপারটা, তাতে প্রায় ছুটেই তিনি ওই বাছাই ঘরে পৌঁছলেন। কাজের লোক হলধরও ছুটে এসে হাজির হলো। তার চোখে মুখে বেশ আতঙ্ক মাখানো। বাবুকে দেখে সে বলল, কি হলো বাবু? বুধন যেন চেঁচালো। পরমেশবাবু দেখলেন জলের বালতিটা উল্টেছে। সাবান গোলা জলের মাঝখানে মেঝেতে পড়ে বুধন বেহুশ হয়ে গোঁ গোঁ করছে। চারিদিক যেমন বন্ধ ছিল তেমনই আছে। চোরের ব্যাপারটা নেহাতি কল্পনা, কিন্তু বুধনের হলো কি? কি দেখে ও অমন অজ্ঞান হয়ে গেল? ধরাধরি করে ওকে নিয়ে পাখার নিচে বেঞ্চে শুইয়ে দিলেন পরমেশবাবু। ঠান্ডা জলের ঝাপটা দিলেন চোখে মুখে। ফোন করে দিলেন ডাক্তার বিসিকে তাড়াতাড়ি আসার জন্য। জ্ঞান ফিরে পেয়ে বুধন ফ্যাল ফ্যাল করে চেয়েই রইল। পরমেশবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছিল রে বুধন? কোনো কথা বলল না বুধন, তেমনভাবেই এদিক ওদিক চাইতে লাগলো। তা দেখে অবাক পরমেশবাবু বললেন, চোর এখানে আসবে কোথা থেকে রে? এ আয়নাটা এদিক ওদিক ঘোরে, সামনে পেছনেও হেলে। কাজ সাফ করতে করতে তুই অন্যমনস্কের মতো হঠাৎ নিজের ছায়া দেখেই চোর ভেবে অমন চেঁচিয়ে উঠেছিলি। আয়নাটা আবার তোর হাতের ধাক্কায় ঘুরে যেতে চোরটাকে, মানে তোর ছায়াকে, আর তুই দেখতে পাসনি, তাই ভয়ে। কথা শেষ করতে পারলেন না পরমেশবাবু। বুধন ফুপিয়ে কেঁদে উঠল। কান্না ভরা গলায় বলল, বাবু, ওই সীসা ভালো নয়, ওইটা বাইরে ফেলে দিন, ফেলে দিন ওটা। থমকে গেলেন পরমেশবাবু। এ কথার মানে? তবে কি রামরতনের কথাই ঠিক? মনের ভাব চেপে রেখে উনি ধমকে উঠলেন, আয়নার কথা আর তোকে ভাবতে হবে না, ওটা আমি নিজেই সাফ করব। যা, তুই তোর ঘরে গিয়ে শুয়ে পড়। হলধর, ওকে নিয়ে যাও, ডাক্তারবাবু আসছেন দেখতে, যা দাওয়াই লাগে আমি দেব। যা যা, এখন শুয়ে পড় গিয়ে। হলধর বুধনকে তুলে নিয়ে গেল। ওরা চলে যেতেই হাঁক দিয়ে পরমেশবাবু নতুন কাজের লোক মতিকে ডাকলেন, মতি, আসছি বাবু। একবার এদিকে আয়। আয়নাটা তাকেই সাফ করতে বলবেন ভাবলেন। সবার আগে ঘরটা সাফ করতে হবে। মতি বুধন আর হলধরের আত্মীয়, ওরাই ওকে কাজে এনেছে। কিউরিও শপের কাজ। খুব বিশ্বাসী চেনা জানা লোক না হলে এটা ওটা সেটা প্রায় চুরি যায়, আর চুরি মানেই তো লোকসান। এই সবের শেষ চুরির ব্যাপারটা অবশ্য পরমেশবাবুকে বেশ ভাবিয়েছিল। একটা 100-4 বছরের পুরনো সোনার মোহর, দাম নেহাত কম নয়। তালা লাগানো শোকেসের থেকে সেটা একদিন বেমালুম উধাও হয়ে গেল। যা এমনিভাবে যায় তার আর হদিশ পাওয়া যায় না। সেই থেকেই বুধনের মনে বোধহয় চোরের আতঙ্ক ঢুকেছিল।
তার ফলে আয়নায় নিজের ছায়া দেখেই এমন কাণ্ড বাঁধিয়েছিল। জি বাবু বলেন। মতি আসতেই পরমেশবাবু ওকে কি কি কাজ করতে হবে তা বলে দিলেন। নিজেও হলঘরে গেলেন জিনিসগুলো ফের সাজাতে। ডাক্তার বিসির জন্য অপেক্ষা করতে হবে তাকে। ডাক্তার বিসি আবার বেজায় গপ্পবাজ। আজ তো আবার রোগীর সঙ্গে এমন ঘটনার যোগ দেখে বিরাট গল্পের খোড়ক পেয়ে যাবেন। আয়নাটাও না আবার দেখতে চেয়ে বসেন। মতি, হলো? আর কতক্ষণ? তাড়াতাড়ি কর রে বাবা। হেকে মতিকে তাড়াতাড়ি কাজ ছাড়তে বললেন পরমেশবাবু। ওর হাঁক শেষ হতেই হুড়মুড় করে মতি এসে হাজির ওর সামনে। ও হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতেই বলল, বাবু ও সীসা জাদু সীসা, ও সীসা আমি সাফ করতে পারবো না। মেঝের জল মুছে দিয়েছি, আমি যাচ্ছি। অবাক পরমেশবাবু ধমকে উঠলেন। কি বলছিস তুই? হ্যাঁ বাবু, ও সীসার ভিতর ছায়া নড়ে। এ কথা শুনে হেসে ফেললেন পরমেশবাবু। যা ভেবেছেন ঠিক তাই। আয়নাটার অদ্ভুত নড়াচড়ায় ছায়া নড়ছে দেখেই দুই বীরপুরুষ কাত। ভালো জিনিসই কিনেছেন উনি। বললেন, ঘরের মেঝে ঠিক মতো সাফ করেছিস তো? সাবান জলের বালতিটা রেখে দিয়ে যা, বাকি কাজ আমি করব। বালতিটা ফেলেই যেন পালিয়ে বাঁচল মতি। ঘর থেকে বের হতে গিয়ে ফিরে দাঁড়িয়ে কি যেন বলতে চাইল, কিন্তু না বলেই বোকার মতো মুখ করে চলে গেল। হলঘরের জিনিসগুলো সাজানো শেষ হতেই ডাক্তার বিসির আসার খবর পেলেন উনি। হলধরকে বাকি কাজগুলো দেখতে বলে হাত মুখ ধুয়ে বসার ঘরে হাজির হলেন। ডাক্তার বিসি ওকে দেখেই হৈ হৈ করে উঠলেন। বললেন, দাদা, দারুণ একখানা গল্প শুনলাম আপনার বুধনের কাছে। ও তো হলপ করে বলেছে আয়নার মধ্যে অন্য আর একজনকে নড়তে দেখেই ও চোর ভেবেছিল, পরে ভয়ে অজ্ঞান হয়ে যায়। ভালোই আছে এখন, যা ওষুধ দেবার তা দিয়েছি, রাতে ঘুমোলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দাদা, আয়নাটা তো আমাকে একবার দেখতে হচ্ছে। আয়নার মধ্যে ছায়া নড়ে, এ তো অদ্ভুত কথা। তার উপরে সে ছায়া আবার অন্যের। চলুন চলুন, ব্যাপারটা না দেখলে শান্তি নেই। চা দিতে বললেন পরমেশবাবু। চায়ের কাপ হাতে নিয়ে আয়নার নড়াচড়ার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিতে চেষ্টা করলেন। বোঝালেন কিভাবে আয়নার ভেতরে ছায়া নড়ে। সব শুনে খালি চায়ের কাপ নামিয়ে রেখে ডাক্তার বিসি বললেন, আপনি বলছেন যে আপনার আয়নাটা এমনভাবে কলকবজা আর বল বিয়ারিংয়ের ওপর মাউন্ট করা যে তার ফলে ওর উপরে একটা জাইরোস্কোপি মুভমেন্ট ঘটানো সম্ভব, আর তা ঘটেছে বলেই মনে হচ্ছে ছায়া নড়ছে। এ না হয় বুঝলাম, কিন্তু ওই অপরের ছায়ার ব্যাপারটাকে কি ব্যাখ্যা দেবেন? হাসতে চেষ্টা করে পরমেশবাবু বললেন, ওর ব্যাখ্যা একটাই, ভয়ে ভুল দেখা। আয়নায় অন্যের ছায়া নড়বে, এ কি সম্ভব? মাথা নাড়তে থাকলেন ডাক্তার বিসি। বললেন, যে ব্যাখ্যায় দিন দাদা, ও আয়না দেখার মতো জিনিস। চলুন ওটা নিজের চোখে দেখব, দেখি আমার বেলা কার ছায়া নড়ে ওর ভেতর। হলঘরের দরজার কাছে পৌঁছেছেন ওরা। ঠিক তখনই হলঘর থেকে ছুটে বেরিয়ে এলো হলধর। ওর চোখে মুখে আতঙ্ক। হাঁপাতে হাঁপাতে বলল, সত্যি আয়নায় জাদু আছে। মতি কোথায়? মতি? সে আমাদের মুখে চুনকালি মাখিয়েছে। সে বোধহয় বাবু পালিয়েছে এতক্ষণে। অবাক পরমেশবাবু ধমকে উঠলেন, কি আবোল তাবোল বকছিস? আয়নায় জাদু তো মতি পালাবে কেন? বোকার মতো ফ্যালফ্যাল করে চেয়ে থেকে হলধর বলল, তাই তো বাবু বুঝছি না। আয়নায় স্পষ্ট দেখলাম মতি চুপি চুপি বাবুর ওই সোনার মোহরটা চুরি করলো একা। হ্যাঁ বাবু, স্পষ্ট দেখলাম আয়নায়। কি বলছিস তুই? সে মোহর তো চুরি গেছে আজ থেকে প্রায় 3 মাস আগে। তার ছায়া আজ তুই দেখবি কি করে? ধমকেই বললেন পরমেশবাবু। ডাক্তার বিসি হেসে জিজ্ঞেস করলেন, এই হলধর, গাঁজা ভাং খাও নাকি? বোকার মতো তাকিয়ে রইল হলধর। তারপর কেমন করে যেন বলল, বাবু, নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না।
স্পষ্ট দেখেছি। মতি কোথায়? তাকে ডাকুন। ওর কথায় আর তেমন কান দিলেন না পরমেশবাবু। বললেন, মতি গেছে বুধনের ওষুধ আনতে, ফিরলে ধরিস তো ওকে। হ্যাঁ, মতি ওষুধ আনতে গেছে? সর্বনাশ বাবু, সে আর ফিরবে না। না ফিরলে থানায় যাস। বিরক্তিতে কথাগুলো বলে পরমেশবাবু ডাক্তার বিসিকে ডাকলেন। আসুন আসুন, চলুন জিনিসটা দেখাই। খেয়াল করেছেন, এরাই এসব দেখছে। আমি নিজে কিন্তু এখনো কিছু দেখিনি। দেখব কি করে? ওর নড়াচড়ার ব্যাপারটা যে আমি জানি কিভাবে ওর মধ্যে ছায়া নাচে। হলধরকে ওখানে বোকার মতো দাঁড় করিয়ে রেখেই ওরা বড় ঘরটায় ঢুকলেন। পরমেশবাবু বললেন, ওটা কিন্তু এ ঘরে নেই ডাক্তারবাবু, ওটা আছে আমার বাছাই ঘরে, ও পাশে। যান, একলা দেখুন গিয়ে। দেখুন আপনার বেলায় আবার কার ছায়া নাচতে শুরু করে। মন্দ বলেননি, এমন আয়নায় একাই মুখ দেখা উচিত। আপনি দাঁড়ান, আমি দেখে আসি আমার বেলায় কার ছায়া দেখা যায়। হাসতে হাসতেই পাশের ঘরে চলে গেলেন ডাক্তার বিসি। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, ওদিকে আর কোনো সাড়া শব্দ নেই। 5 মিনিট পরে পরমেশবাবু মহা অস্বস্তিতে চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো ডাক্তার বিসি? শেষে কি আপনিও আপনার নিজের ছায়ার নড়াচড়া দেখে ঘাবড়ে গেলেন নাকি? ব্যাপার কি, সারা শব্দ নেই কেন? তবুও কোনো উত্তর পেলেন না পরমেশবাবু। মানে ডাক্তার বিসি তো আর কাজের লোকেদের মতো কুসংস্কারাচ্ছন্ন নন। তবে উনি কেন অমন থমকে রয়েছেন? তাড়াতাড়ি ও ঘরে ঢুকে জীবনের সবথেকে বেশি অবাক হলেন পরমেশবাবু। আয়নাটার দিকেই মুখ করে দাঁড়িয়ে আছেন বিসি। ওর মুখ চোখ যেন রক্তশূন্য। আতঙ্ক, ভয় আর দুশ্চিন্তা নিয়ে দুচোখ বিস্ফারিত করেই তাকিয়ে আছেন আয়নার দিকে। কি দেখছেন উনি আয়নাতে? তাড়াতাড়ি পরমেশবাবু ওর পাশে গিয়ে দাঁড়ালেন। স্পষ্ট দেখলেন দুটো ছায়াই ফুটে উঠেছে আয়নাতে, নিজের আর ডাক্তারের। আর কোনো কিছুই নেই। তবে ডাক্তার বিসির কাঁধে হাত রেখে ব্যস্ত হয়ে পরমেশবাবু জিজ্ঞেস করলেন, কি হলো ডাক্তার বিসি? আপনিও আয়নায় অন্যের ছায়া নড়তে দেখেছেন নাকি? এমন ভূত দেখার মতো দাঁড়িয়ে আছেন কেন? দেখুন দেখুন, আমার আর আপনার ছায়া ছাড়া আয়নাতে আর কোনো ছায়া নেই। দু হাতে মুখ ঢেকে ফেললেন ডাক্তার বিসি। বললেন, আমাকে আমার গাড়িতে তুলে দিন পরমেশবাবু, বাড়ি যাব, অসুস্থ বোধ করছি। কি হলো আপনার? ব্যস্ত হয়ে পড়লেন পরমেশবাবু, কিন্তু মনে কৌতূহল চাপতে না পেরে বললেন, শেষে আপনিও কি ওদের দলে ফিরলেন? উত্তরে তেমনই কাঁপা গলায় ডাক্তার বিসি বললেন, বাড়ি যাব আমি। ড্রাইভারকে বলে দিন যেন সোজা আমাকে বাড়ি নিয়ে যায়। ব্যাপারটা ওখানেই শেষ হলো না। মতি ওষুধ নিয়ে ফিরল না। হলধরও আর কিছুতেই ওই আয়না সাফ করতে রাজি হলো না। রাত অনেক হয়েছে দেখে কিউরিও শপে তালা দিয়ে গেটটা বন্ধ করে দিলেন পরমেশবাবু। এসব করার আগে অন্তত বার চারেক তিনি নিজে গিয়ে ওই আয়নাটার সামনে দাঁড়িয়েছিলেন। নিজের ছায়াই শুধু নাচতে দেখেছিলেন, তাও যখন উনি আয়নাটাকে নিজের হাতে নাড়াচ্ছিলেন তখন। তাছাড়া আর কোনো ছায়াই দেখেননি আয়নায়। বিছানায় শুয়ে শুয়ে ভাবলেন পরমেশবাবু, সেই আমেরিকানকে কালই খবর পাঠাতে হবে। অন্য কেউ দেখার আগে রে জনসনই দেখুক ওটা। এত সব ঘটনা ওটার সঙ্গে জড়িয়ে আছে, তা শুনিয়ে দাও মারা যাবে। বেশ খুশি মনেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। পরদিন বাইরের ঘরে বসে রে জনসনের চিঠিটা টাইপ করছেন, এমন সময় কোনো রকম জানা না দিয়েই এক বৃদ্ধা মেম ঘরে ঢুকে পড়লেন। অবাক পরমেশবাবু কিছু বলার আগে বৃদ্ধা ওর সামনের চেয়ার টেনে নিয়ে বসে বললেন, আমার নাম
ডরোথি সিবাস্টিন। জন সিবাস্টিনের যে আয়নাটা তুমি কিনেছ সে সম্বন্ধে কিছু কথা আমি তোমাকে বলতে চাই। তার আগে বলি, ওই কুখ্যাত জন সিবাস্টিন আমারই পূর্বপুরুষ। ঈশ্বর তার আত্মার শান্তি দিন। মনে মনে খুশি হলেন পরমেশবাবু। বললেন, ম্যাডাম, আপনি এসেছেন দেখে খুশি হলাম। একটা কথা বলি, যাই বলুন না কেন ধীরে সুস্থে বলবেন, আমি সঙ্গে সঙ্গে তা টাইপ করে নেব, বিশেষ করে ওই আয়নাটা আর জন সম্বন্ধে। কথার শেষে তাড়াতাড়ি মেশিনের কাগজ বদল করলেন পরমেশবাবু। বৃদ্ধা বললেন, আমি এই বংশের শেষ মানুষ। আমার পর আর কেউই থাকবে না। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই যে কটা দিন বাঁচব ওই পুরনো জিনিস বিক্রি করেই বাঁচব। সবশেষে বাড়িটা, সে কথা থাক। অকশন হাউসেই জানলাম আয়নাটা তুমি কিনেছ, তাই তোমার কাছে এলাম। পরমেশবাবু বললেন, তা তো বুঝলাম, কিন্তু বুঝলাম না আপনি কেন এসেছেন আমার কাছে। দাম চুকিয়ে ক্যাশ মেমো নিয়েছি। ওই আয়নার আমিই এখন মালিক, ফেরত চাইলে পাবেন না, তা জেনে রাখুন। না না, ও আর আমার ফেরত চাই না। ওটা দিয়ে আমি আর কি করব? তবে কি জানো, ওই আয়নাটা ঘিরে বিশ্রী লোককথা চালু আছে। আর তা চালু আছে বলেই আমাদের বংশের মাত্র 2 জন ছাড়া আর কেউই ও আয়নায় মুখ দেখেনি। 2 জন মুখ দেখেছিল বললেন? তারা কারা? প্রথম জন জন সিবাস্টিন নিজেই, আর দ্বিতীয় জন আমার ঠাকুরদা। জন সিবাস্টিন আসলে কি করতেন? অনেক আজে বাজে কথা এরই মধ্যে আমার কানে এসেছে। জানি না কি শুনেছেন, তবে তিনি আসলে ছিলেন জলদস্যু। ঠিক কথা বলতে হবে জলদস্যুদের জাহাজের একজন সাধারণ নাবিক। বহু যুগ আগে জাহাজ ছেড়ে এদেশের মাটিতে বাসা বাঁধেন, শুরু করেন দাস ব্যবসা। বাংলার দক্ষিণ থেকে ছেলে মেয়েদের ধরে এনে হাত ফুটো করে বেঁধে চালান দিতেন বিদেশে। বাঙালি দাসদাসীদের চাহিদা ছিল ইউরোপে। জন এই ব্যবসাতেই কোটিপতি হয়ে যান। তখন নিজেই জাহাজ কেনেন, দাস ব্যবসার সঙ্গে ফের শুরু করে দেন জলদস্যুগিরি। লোকে বলতো তার দয়া মায়া বলতে নাকি কিছুই ছিল না, টাকার জন্য যা খুশি তাই করতেন। শেষে এমন হলো যে লোকে তার নাম মুখে আনতেও ভয় পেত। এমন যখন তার অবস্থা, চরের মুখে খবর পেলেন বড় নদীর ধারে এক বিদেশি কুঠি বানিয়ে খুব জাঁকজমক করে বাস করছেন। তার অনেক টাকা। জন সে কুঠি লুট করার ব্যবস্থা পাকা করলেন। রাতের অন্ধকারে নদীপথে গিয়ে কুঠি ঘিরে ফেললেন। চারদিক কাঁপিয়ে শেষে ঝাঁপিয়ে পড়লেন কুঠি বাড়ির ওপর। যারা বাধা দিল একে একে সবাই মরল। বাড়ির মালিক নিজে বন্দুক হাতে সব কিছু রক্ষা করতে চেয়েছিলেন, পারলেন না। দরজা ভেঙে বীর দর্পে ঘরে ঢুকলেন জন। তাকে দেখে বাড়ির মালিকের স্ত্রী ছুটে গিয়ে এই আয়নাটার পেছনে লুকিয়েছিলেন। মালিক হাতের তলোয়ার ফেলে দিয়ে বলেছিলেন, জন, আমাকে তুমি মেরো না, দোহাই তোমার। এ কথা কিন্তু জনের কানে যায়নি। হাতের তলোয়ারটা আমূল বসিয়ে দিলেন বিদেশির বুকে। আর্তনাদ করে উঠলেন বিদেশি ভদ্রলোক। জন, জন, এ তুমি কি করলে? বুকের ওপর পা রেখে তলোয়ারটা টেনে বার করতে গেছিলেন জন। তখন এক ঝলক নজর পড়েছিল হতভাগ্যের ওপর। থমকে গেছিলেন জন। মাটিতে পড়ে ছটফট করছে ওরই ছোট বোনের স্বামী, যে ইচ্ছে করেই কোনো সম্পর্ক রাখত না জনের সঙ্গে। তা বলে জন তো তাকে হত্যা করতে চাননি। কি করতে কি হয়ে গেল। ছোট বোনের স্বামী ফ্রান্সিস
শেষবারের মতো চোখ মেলে হাঁপাতে হাঁপাতে বললেন, জন, আমার সর্বনাশ করে তুমি যদি বড় লোক হতে পারো তো তো তাই হও, কিন্তু নিজের কথা কি কখনো ভেবেছো কোন কোন নরকে তুমি নেমে যাচ্ছ? তাকিয়ে দেখো ওই আয়নার দিকে, নিজেকে দেখতে পাবে ঠিকভাবে। কথার শেষে ফ্রান্সিসের মাথা ঢলে পড়ল। জন সোজা হয়ে দাঁড়াতেই তার ছায়া পড়েছিল ওই আয়নায়। আতঙ্কে শিউরে উঠেছিল জন। ওকে, ওই আয়নার মধ্যে থেকে ওরই দিকে অমনভাবে তাকিয়ে আছে। কে ও? জন তার বোনকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন, পারেননি, কারণ তিনি কাউকে কিছু না বলেই কোথায় চলে গেছিলেন, আর ফেরেননি। আয়নাটা জন তার নিজের ঘরেই রেখেছিলেন। কয়েকদিন পরেই সবাই শুনল রাতের অন্ধকারে জন নিজের ঘরে চেঁচাচ্ছেন, মাঝে মাঝে ভয়ে আর্তনাদ করছেন, ঘরময় ছোটাছুটি করছেন। শেষে একদিন রাতে ঘরের দরজা খুলে ছুটে বারান্দায় বার হয়ে এসে হাঁপাতে হাঁপাতে ছেলেকে বললেন, শোন, আমার অতীত ওই আয়নাটার ভেতর থেকে বেরিয়ে এসে আমাকে তাড়া করছে। ও কি বিভৎস অতীত! জন বদ্ধ পাগল হয়ে গেছিলেন। বাড়ি ঘর টাকা পয়সা জলদস্যুর নৌকা রইল পড়ে। একদিন জন মারা গেলেন। তারপর থেকে ওই আয়নাটা এ বংশের আর কেউই বহুদিন ব্যবহার করেনি। ওটাকে মোটা কাপড়ে মুড়ে এক পাশে সরিয়ে রাখা হয়েছিল। ওই আয়নাটার সঙ্গে এ বংশের আদিপুরুষজনের এই গল্প আমাদের বংশে বরাবর চালু আছে। শোনা যায় আমার ঠাকুরদা এই বংশের আর্থিক অবস্থা আবার ফিরিয়ে এনেছিলেন। তিনি পুলিশে চাকরি করতেন। তখন দেশে বিপ্লবীদের কাজ আরম্ভ হয়েছে। তাঁরা জীবন পণ করে বিদেশি সরকারকে হটাবার চেষ্টা শুরু করেছেন। ঠাকুরদা তাড়াতাড়ি উন্নতির আশায় ওই সব বিপ্লবীদের পিছু নিলেন, 2-4 জনকে ফাঁসিতেও ঝোলালেন। সরকারে তাঁর খুব নাম ডাক হলো। তিনিই আবার নতুন করে ঘরবাড়ি সাজালেন। একদিন আয়নাটার ঢাকনা খুলে আবার ওটাকে নিজের শোবার ঘরেই নিয়ে গিয়ে রাখলেন ঠাকুরদা। সবাইকে বললেন কুসংস্কার উনি মানেন না। কিন্তু তিনিও সে রাতে ওই আয়নার মধ্যে কি দেখলেন কে জানে। তার আর্তনাদ শুনে সবাই ঘরে গিয়ে দেখলেন তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। জ্ঞান ফিরলে 2-4 কথাই তিনি বলতে পেরেছিলেন, যার মানে ওই আয়নাটাকে আবার ঢেকে দিতে হবে। এমনভাবে তা করতে হবে যাতে ভবিষ্যতেও আর কেউই ওটাতে নিজের ছায়া না দেখতে পারে। তার মুখে শেষ কথা ছিল, সুজাগরের জঙ্গল। সুজাগরের জঙ্গলেই তিনি এক বিপ্লবী দলকে কোণঠাসা করেছিলেন বুদ্ধি করে। ভেবেছিলেন তাদের বন্দি করে বিচারে পাঠাবেন। কিন্তু স্থানীয় ইংরেজ সেনাপতি তার কোনো কথা না শুনে গোটা দলটাকে গুলি করে মেরে ফেলেছিলেন। এ খবর কেউই জানত না। আমরা শুনেছিলাম ঠাকুরদার এক দুর্বল মুহূর্তে। সেই থেকেই ওই আয়নাটা বাঁধা অবস্থায় পড়েছিল। নিলামওয়ালাদের ডাকতে তারা বলল ওসব বুজরুকি তারা মানে না। সব জিনিসের সঙ্গে আয়নাটাও তারা তুলে নিয়ে গেল। একটানা এতক্ষণ কথা বলে বৃদ্ধা থামলেন। ধন্যবাদ, গল্প আপনি চমৎকার বলেছেন। আচ্ছা, আয়নায় কে ঠিক কি দেখেছিলেন সে সম্বন্ধে কিছু বলে যাননি? না, জন সেবাস্টিন যে সঠিক কী দেখেছিলেন
তা আমাদের বংশের কারো ডায়েরিতে পাওয়া যায়নি। তবে ঠাকুরদা মারা যাবার আগে যা বলে গেছিলেন সে কথা ঠাকুরমার ডায়েরিতে পাওয়া যায়। তা তো হুবহু আমি আপনাকে বললাম। আমার মনে হয় আয়নায় তিনি বোধহয় ওই সুজাগরের জঙ্গলের ঘটনার দৃশ্যই আবার দেখতে পেয়েছিলেন। আর এর তো একটাই মানে হয়, তার অতীত তাকে তাড়া করেছিল। আবার চুপ করলেন বৃদ্ধা। কিছুক্ষণ কারুর মুখে কোনো কথা ছিল না। শেষে পরমেশবাবুই জিজ্ঞেস করলেন, আপনি আমার কাছে কেন এসেছেন বললেন না তো? কারণ একটাই, ওই আয়নায় ফ্রান্সিসের অভিশাপ লেগে আছে। তার জন্যই ওতে সবার অতীত পাপ ধরা পড়ে। এই পৃথিবীতে পাপী কে নয় বলুন? আমি চাই না অন্য আর কে ওই আয়নার জন্য বিপদে পড়ে। ওটা ভেঙে ফেলুন। হাসলেন পরমেশবাবু, বললেন, ম্যাডাম, আমার ব্যবসায় পুরনো জিনিস বেচা কেনা করা। যেসব জিনিসের অমন চমৎকার অতীত তা কিন্তু আমাদের ঘরে অনেক টাকা আনে। ওটা আমি ভাঙতে পারবো না। তাছাড়া আমি নিজে ওটার সামনে বহুবার দাঁড়িয়েছি। আমার অতীত কিন্তু আমাকে একবারও তাড়া করেনি। বসুন, চা খান, তারপর ট্যাক্সি ডেকে দিতে বলছি, বাড়ি যান। মিছিমিছি আয়না নিয়ে আর চিন্তা করবেন না। বৃদ্ধা দুঃখই পেলেন, তাতে কিন্তু বিচলিত হলেন না পরমেশবাবু। বৃদ্ধা চলে যেতেই গাড়ি হাঁকিয়ে স্বয়ং রে জনসন হাজির হলেন। একগাল হেসে বললেন, ওহে বস, তোমার দেওয়া চিজ আমার ড্রয়িং রুমকে একেবারে 13th সেঞ্চুরিতে নিয়ে গিয়েছে। থ্যাঙ্কস। আছে কিছু আর চমকে দেওয়ার মতো? আয়নাটার কথা বললেন পরমেশবাবু। সমস্ত গল্পই শোনালেন। শেষে বললেন, ওটা অবশ্য ঠিক আর্টের জিনিস হলো না, তবে আমাদের ডাক্তার বিসির ঘটনার পর ওটাকে নিয়ে আমিও ভাবছি। মনে হলো তোমাকে বলি, তাই। রে জনসন পকেট থেকে চেক বই বার করে একটা ব্ল্যাঙ্ক চেক সই করে দিলেন। ড্রাইভারকে ডেকে মালটা তক্ষুনি তুলে নিয়ে যেতে বলে নিজেই গাড়ি হাঁকিয়ে চলে গেলেন। তবে সাহেব চলে যাবার আগেই চেকে টাকার অঙ্কটা পরমেশবাবু লিখিয়ে নিয়েছিলেন। অঙ্কটা ওরও আশাতীত। আয়নাটা লরি চেপে চলে গেল। পরমেশবাবু ভাবলেন, বুধনকে জিজ্ঞেস করলে হয় না সে ঠিক কী দেখেছিল আয়নায়? বুধন, হলধর, মতি এরা তো সব নিকট আত্মীয়। হলধর, মতিই বা কী দেখেছিল আয়নায়? জিজ্ঞেস করেও আর জিজ্ঞেস করা হলো না। কদিন পরে ইংরেজি কাগজে একটা ছোট্ট খবর নজরে পড়ল ওর। ভিয়েতনাম যুদ্ধের সম্মানিত বীর রে জনসনকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি নিজের রিভলভারের গুলিতে আত্মহত্যা করেছেন। ঘরে একটা বিশাল আয়নার ভাঙা কাচের মধ্যে তার মৃতদেহ পড়েছিল। আশেপাশে সবাই বলেছে কদিন থেকে রাতে ওর ঘরে মাঝে মধ্যে চিৎকার শোনা যেত। গতকাল গুলির শব্দ হওয়াতে পাড়া প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। সবার ধারণা ওর সাময়িক মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল। খবর পড়ে পরমেশবাবু চেয়ারে সোজা হয়ে বসলেন। মতি ধরা পড়েছিল অনেক পরে। বাবুরের মোহরটা ও বিক্রি করতে পারেনি। ওর আত্মীয় হলধর ছুটিতে বাড়ি গিয়ে ওটা উদ্ধার করে আনে। পরমেশবাবু এখনো ভাবেন, তবে কি ডাক্তার বিসি তার চিকিৎসা বিভ্রাটে মৃত কোনো পেশেন্টকে সেদিন আয়নাতে দেখতে পেয়েছিলেন? সত্যি যে কি তা আর ওর জানা হয়নি, কারণ ডাকলেও ডাক্তার আর ওই বাড়িতে আসেন না আজকাল। শুনলেন ফ্রান্সিসের অভিশাপ। রচনা শিশির কুমার মজুমদার। ডরোথি সিভাস্টেনের চরিত্রে রিক্তা, বুধন, শুভজিৎ, হলধর, সম্পদ,
মতি, ঋত্বিক, ডক্টর বিসি, অমিত এবং গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে আমি অতনু। আবহ এবং প্রচ্ছদ টিম হরেবল উইকেন্ড। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা অতনু। শেষ হলো ফ্রান্সিসের অভিশাপ। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড।